আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024-এর প্রশ্ন আমরা সমাধান করছিলাম ঢাকা চট্টগ্রাম বিভাগ। অলরেডি আমরা 3টি ক্লাসে 28টি প্রশ্ন সমাধান করেছি ব্যাখ্যা সহ। আজকে আমরা ক্লাস নাম্বার 4-এ আলোচনা করব 29 থেকে। তো চলেন প্রথমে দেখি আজকের প্রথম প্রশ্নটা আমাদের কি বলছে। দেখেন, বলা হয়েছে টাইম আফটার টু লাইট অ্যান্ড বিফোর নাইট, তার মানেটা কি? এটার মানে বোঝায় যে সন্ধ্যার প্রাক্কাল। এক কথায় টাইম আফটার টু লাইট এবং বিফোর নাইট, তার মানে রাতের পূর্বে, যেটাকে আমরা বলি হচ্ছে গোধূলি। তার মানে কি বলেন তো? আংশিক অন্ধকার রঙের কালচে ভাব। তো এইটা মানে আসলে কি বোঝায়? এটা সরাসরি একটা প্রশ্ন ভাই, এমন কোনো জটিল কিছু না। যেটাকে আমরা বলি হচ্ছে ডাস্ক। যেটাকে আমরা কি বলি বলেন তো? যেটাকে বলা হয় হচ্ছে ডাস্ক বলা হয়। এই ডাস্ক বলতেও কিন্তু ওইটাকেই বোঝায়, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কি বলেন তো গোধূলি, বা যেটাকে আমরা বলি হচ্ছে সন্ধ্যার প্রাক্কাল। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব, দেখেন পরের কোশ্চেনটাই চলে যাব। 29-এর পরে 30 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন। 30-এ বলা হয়েছে যে ভারতের, একটু লিখে নিবেন সবাই কোশ্চেনটা। ভারতের সেভেন সিস্টার্স, ভারতের সেভেন সিস্টার ভুক্ত, ভারতের সেভেন সিস্টার ভুক্ত কোন রাজ্যগুলোর সাথে, কোন রাজ্যগুলোর সাথে, কোন রাজ্যগুলোর সাথে, কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের, বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই, সীমান্ত সংযোগ নেই। আচ্ছা, দারুণ একটা প্রশ্ন। প্রশ্ন বলছে কি যে ভারতের সেভেন সিস্টার ভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে আমাদের যে অপশনগুলো ছিল, আচ্ছা এটা আমরা সরাসরি যদি বলি, আমাদের যে অপশনগুলো ছিল, তারপর একটু লিখি। অপশন কতে ছিল হচ্ছে মিজোরাম, অপশন কতে বলা ছিল হচ্ছে মিজোরাম, তারপরে ছিল হচ্ছে ত্রিপুরা। ক নাম্বার ছিল মিজোরাম আর ত্রিপুরা। খ নাম্বার ছিল হচ্ছে আসাম মেঘালয়, আসাম মেঘালয় ছিল। আচ্ছা, গ নাম্বার যেটা ছিল, গ নাম্বারে বলা ছিল হচ্ছে অরুণাচল এবং মণিপুর, অরুণাচল, অরুণাচল আর একটা ছিল হচ্ছে মণিপুর, অরুণাচল আর মণিপুর। আর ঘ নাম্বারে বলা ছিল হচ্ছে মেঘালয় এবং মিজোরাম, মেঘালয় আর একটা হচ্ছে মিজোরাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। তার প্রশ্নটা কি বলছে আগে একটু বোঝার চেষ্টা করেন। কোশ্চেনে বলছে যে ভারতের সেভেন সিস্টার্স। এখন প্রথমে আগে বোঝার চেষ্টা করবেন ভাই, যে এই যে ভারতের যে সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্স এর সাতটা নাম কি কি? সেভেন সিস্টার মানে সাতটা রাজ্য। এই সাতটা রাজ্যের মধ্যে আমরা কি কি জানি? আমরা সবাই জানি একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এরপরে আমরা সবাই জানি যে আসাম, এরপরে আমরা জানি হচ্ছে মেঘালয়, হ্যাঁ মেঘালয়, তারপরে আমরা কিন্তু জানি যে ত্রিপুরা, ত্রিপুরা, তারপরে আমরা জানি হচ্ছে মিজোরাম, তারপরে আমরা জানি হচ্ছে মিজোরাম। কয়টা হয়েছে দেখেন তো? 2 4 5টা হয়েছে। এটা ছাড়াও আমাদের আরেকটা আছে, সেটা হলো সেটা হলো আমরা জেনে থাকি হচ্ছে মণিপুর আর অরুণাচল, মণিপুর আর অরুণাচল। এখন এটা যদি আপনারা একটু খেয়াল করেন, দেখেন আমাদের এই যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, ভাই প্রত্যেকটার সাথে বাংলাদেশের কি রয়েছে বলেন তো? 5টি রাজ্যের সীমান্ত রয়েছে, 5টি রাজ্যের সীমান্ত রয়েছে। আচ্ছা, যার মধ্যে আমাদের বাকি দুইটা, মণিপুর এবং অরুণাচল, এই দুইটার কিন্তু কোনো সীমান্ত সংযোগ বাংলাদেশের সাথে নাই। এটা ছাড়াও আরেকটা আছে নাগাল্যান্ড, নাগাল্যান্ড পশ্চিমবঙ্গের দিকে এর মধ্যে পড়ে না। তাহলে মণিপুর আর অরুণাচল আর নাগাল্যান্ড, এই তিনটা হচ্ছে মূলত বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ নেই। বাকি চারটার কিন্তু সীমান্ত সংযোগ রয়েছে পশ্চিমবঙ্গ সহ। এই কথাটা বলা হয়েছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে অরুণাচল আর মণিপুর। 31 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন। একটা কোশ্চেন বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে √2/√6+2 এটা সমান সমান কত হবে? দারুণ একটা প্রশ্ন। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি এটা আগে একটু বুঝে নিবেন। আচ্ছা, প্রথমে আমরা যদি একটু খেয়াল করি ভাই বোনেরা, এখানে আমাদের কি দেওয়া আছে দেখেন তো। এখানে আমাদের বলা আছে হচ্ছে √2 আর নিচে আছে হচ্ছে √6+2। তাহলে প্রথম কাজ আমরা আসলে কি করব এই জায়গায়? প্রথম কাজটা হলো, খুব মনোযোগ দিতে হবে। আমরা প্রথম যে কাজটা এখানে করতে পারি, দেখেন √2 এখানে ছিল, আর এই জায়গা থেকে আপনি √2 কমন নিবেন। প্রশ্ন হচ্ছে ভাই এখানে আবার √2 কিভাবে কমন নেওয়া যায়? এটাই তো বুঝলাম না। চলেন বুঝাই, √2 কিভাবে কমন নেওয়া যায়। আচ্ছা, √6 কে আপনি লিখতে পারবেন কি বলেন তো? √3 × √2 লিখতে পারবেন। আর 2 কে আপনি লিখতে পারবেন কি? √2 × √2 লিখতে পারবেন, কারণ দুইটা √2 সমান সমান একটা 2 হয়। তাহলে এখান থেকে যদি আপনি √2টা কমন নিয়ে নেন, এই যে এখান থেকে কমন নিলে √3 থাকবে, সেই √3। আর √2 একটা নিয়ে ফেলেছেন মানে আরেকটা থাকবে সেই √2, জাস্ট আর কিচ্ছু না। এবার আমরা কি করতে পারি দেখেন, এবার আমরা এটা √2 কেটে দিলে 1 বাই থাকে হচ্ছে √3 + √2। মনে রাখবেন এই নিচের রুটটা তোলার সিস্টেম হচ্ছে নিচের সংখ্যা উপরের সংখ্যা দিয়ে বিপরীত সংখ্যা দিয়ে গুণ ভাগ করতে হয়। তার মানে √3 + √2 আছে, এটাকে আপনি বিপরীত মানে √3 - √2। সেম জিনিসটা নিচেও নিবেন, তাহলে √3 + √2
ইন্টু দিয়ে নিতে পারবেন কি √3 মাইনাস √2, এই কাজটা করবো। এবার দেখেন √3 মাইনাস √2 উপরে ছিল, নিচে দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি স্কোয়ার মাইনাস স্কোয়ার, মানে √3 এর উপরে স্কোয়ার মাইনাস √2 এর উপরে স্কোয়ার, তাহলে 3 মাইনাস 2 থাকে, ওটা লাগে না, তাহলে অ্যান্সারটা হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে √3 মাইনাস √2 হবে। আশা করছি এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরের কোশ্চেনে আসেন 32 নম্বর প্রশ্নটা ছিল যে চোরাবালি, চোরাবালি কাব্যগ্রন্থটি কার? চোরাবালি কাব্যগ্রন্থটি কার? বিসিএস এর মতো প্রশ্ন। তো এটার অ্যান্সারটা হচ্ছে মূলত বিষ্ণু দে। মনে রাখবেন বিষ্ণু দে সময় এক সময় কিন্তু প্রশ্ন আসতো না, ইদানিংকালে কিন্তু আসে, বাধ্য হওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি, তাহলে চোরাবালি কাব্যগ্রন্থ লিখেছেন হচ্ছে বিষ্ণু দে। এখন এই বিষ্ণু দে সম্পর্কে আমরা একটু জানার যদি চেষ্টা করি, এই বিষ্ণু দে কে ছিল জানেন? একজন কবি ছিল। বিষ্ণু দে আর কে ছিল? একজন প্রাবন্ধিক ছিল। উনি কিন্তু একজন প্রাবন্ধিকও ছিল। শুধু প্রাবন্ধিকেই উনি ছিল না, উনি কিন্তু একজন চিত্র সমালোচকও ছিল। চিত্র সমালোচক, উনি চিত্র সমালোচকও ছিল। বিষ্ণুদের কাহিনী আমরা জানছি। আচ্ছা, এবার আমরা দেখেন এই বিষ্ণুদের সাহিত্যকর্মের মধ্যে যদি আমরা একটু বলি যে তার কাব্যগ্রন্থ, তার কি কি কাব্যগ্রন্থ আছে? এই চোরাবালি কিন্তু একটা কাব্যগ্রন্থ তার, এটা আমরা জেনেছি। আচ্ছা, চোরাবালি ছাড়া আছে হচ্ছে আপনার উর্বশী আছে, উর্বশী আছে, উর্বশী ও আর্টেমিস, নাম হচ্ছে উর্বশী ও আর্টেমিস। আমি প্রশ্ন করব যে উর্বশী এবং আর্টেমিস এটা কি জাতীয় গ্রন্থ? আপনি বলবেন কাব্যগ্রন্থ। এরপরে আরো আছে, যেমন হচ্ছে আমরা বলি কি সাত ভাই চম্পা, সাত ভাই চম্পা, ভাই এগুলো ছাড়া আরো আছে কিন্তু আমাদের সব লাগবে না ভাই। আমরা শুধুমাত্র এখানে উর্বশী আর্টেমিস এবং হচ্ছে সাত ভাই চম্পা আর চোরাবালি, এই তিনটা পড়বেন, যে বিষ্ণুদের লেখা এই তিনটাই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এছাড়া তার একটা অনুবাদ সাহিত্য আমরা একটু জেনে ফেলবো, এটাও পরীক্ষাতে আসে। তার অনুবাদ সাহিত্যের নামটা কি? তার অনুবাদ সাহিত্যের নামটা হচ্ছে এলিয়টের কবিতা। তার অনুবাদ সাহিত্যের নাম হচ্ছে এলিয়টের কবিতা। এই জায়গাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে আশা করব 32টা আমরা সবাই কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছি। 32-এর পরে আসেন 33 নাম্বার কোশ্চেন। 33-এ বলা হয়েছে যে সোনালী কাবিন, সোনালী কাবিন, এই সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে, সোনালী কাবিন কাব্যের রচয়িতা, এর রচয়িতাকে। তাহলে প্রথমে আসেন এর রচয়িতা সম্পর্কে আগে জানবো। এর রচয়িতা হচ্ছে আল মাহমুদ, অপশন ছাড়া বলতে হবে এগুলো কিন্তু অ্যান্সার। তাইলে সোনালী কাবিন কাব্যের রচয়িতা হচ্ছে আল মাহমুদ। এই প্রশ্নটা যে কতবার যে পরীক্ষাতে আসছে তার কোনো ইয়াত্তা নাই, ভালো করে পড়তে হবে। তাহলে এই সোনালী কাবিন কাব্যগ্রন্থের রচয়িতা আল মাহমুদ আমরা পাইছি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু আল মাহমুদের একটা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এটা হচ্ছে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। পরীক্ষাতে আসতে পারে যে আপনার আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি, সেটা আমরা বলবো হচ্ছে সোনালী কাবিন। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এই যে সোনালী কাবিন তো আমরা পড়লাম, এছাড়াও আরো কিছু গ্রন্থ তার রয়েছে। কি কি? সব লাগবে না ভাই, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমি সেগুলোই বলছি। সেটা হচ্ছে লোক লোকান্তর, পরীক্ষাতে আসে লোক লোকান্তর, ডাইরেক্ট বলবে যে লোক লোকান্তর কার লেখা? আল মাহমুদের লেখা। আমি কিন্তু আগামী দিন আমার অফলাইন এবং অনলাইন ব্যাচে যারা রয়েছেন তাদেরকে কিন্তু অপশন ছাড়া বলতে হবে লোক লোকান্তর কে লিখেছেন, আল মাহমুদ, এইভাবে বলবেন। শুধু লোক লোকান্তর না, আরো আছে আপনার হচ্ছে, যেমন আপনি বলতে পারবেন হচ্ছে কালের কলস বলতে পারবেন। এরপরে আপনি বলতে পারবেন হচ্ছে আরব্য রজনীর রাজহাঁস, আরব্য রজনীর রাজহাঁস আপনি বলতে পারবেন। এরপর আপনি কি বলতে পারবেন? এরপরে বলতে পারবেন হচ্ছে বক্তিয়ারের ঘোড়া। এরপরে বলতে পারবেন কি বক্তিয়ারের ঘোড়া বলতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি কি বলতে পারবেন? দিন যাপন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, দিন যাপন। আচ্ছা, এইগুলো পড়লেই হবে। তাইলে সোনালী কাবিন লিখেছেন আল মাহমুদ, এবং তার আরো কিছু গ্রন্থ হচ্ছে লোক লোকান্তর, কালের কলস, অরণ্য রজনীর রাজহাঁস, বক্তিয়ারের ঘোড়া, দিন যাপন, পাঁচটাই গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে। তাহলে আশা করব যে এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর সমস্যা নাই। 34 নম্বর কোশ্চেনে চলে আসবো। 34 নম্বর বলা হয়েছে, দেখেন যে হ্যাভ ইউ এভার বিন, ড্যাশ ঢাকা, ড্যাশ কি ঢাকা। আচ্ছা, তাহলে এখানে অপশনে আপনার ইত্যাদি ইত্যাদি আছে, যেমন এ নাম্বারে আছে হচ্ছে টু, বি নাম্বারে আছে হচ্ছে ইন, সি নাম্বারে আছে হচ্ছে এট, তারপরে যা যা থাকতে পারে। এখন কথা হলো যে ভাই এটা আসলে আমাদের কি বোঝায়? একটা জিনিস দেখেন, যে কোথাও যাবে, গিয়ে আবার ফিরে আসা অর্থে সবসময় বিন ব্যবহৃত হয়। বিন ব্যবহার করা হয় তাহলে কোন কাজে বলেন তো? যে কোথাও গিয়ে আবার ফিরে আসা অর্থে সবসময় বিন ব্যবহার করা হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের ফর্ম হিসাবে। এবং যেখানে অবশ্যই আপনার এখানে কি দিতে হয় জানেন? টু দিতে হয়। ভাই আমি যাচ্ছি আবার আসছি, প্রতি প্রতি টু বসে, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে টু আসবে। যেমন আমি ওই যে পরীক্ষাতে আসে না যে হ্যাভ ইউ এভার বিন টু আপনার সেন্ট মার্টিন বা টু কক্সেস বাজার,
তাহলে টুটা আমি কেন দিই? কারণটা হচ্ছে কোথাও যাওয়া আসা অর্থে এই বিনটা ব্যবহার করা হয়, তার মানে এক কথায় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে বিন হিসাবে। বিন হিসাবে হচ্ছে পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়, পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। তাহলে পার্টিসিপল হওয়া মানেই হচ্ছে এটা, মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে পাস্ট পার্টিসিপল বলতে এই বির হচ্ছে বিন বোঝায়, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে। এখানে কিন্তু আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন রয়েছে, শুধু এটুকু মনে রাখেন, কোথাও যাওয়া আসা অর্থে বিন ব্যবহৃত হয় এবং এরপরে সবসময় টু বসে, এরপরে সবসময় কি বসে? টু বসে। এরপরে চলেন 35 নম্বর কোশ্চেনে চলে যাব। 35 নম্বর বলা হয়েছে যে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে প্রশ্নে বলা হয়েছে। অপশন কতে বলা ছিল হচ্ছে আপনার হিউম্যান, অপশন খতে বলা ছিল হচ্ছে ইনহিউম্যান, অপশন গতে বলা আছে হিউম্যানিটি, আর অপশন ঘতে বলা আছে হচ্ছে হিউম্যান। অপশন গতে বলা আছে শুধু হিউম্যান, বানানটা খেয়াল করতে হবে। তাহলে এখন দেখেন, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি যে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, যা শুধুমাত্র কি বলেন তো এক কথায় বাহ্যিক অস্তিত্ব নাই, যা শুধুমাত্র কল্পনাতে আনা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে আপনার কিছু কিছু সাফিক্স থাকতে পারে, যেমন হচ্ছে হুড বসতে পারে, টি আই আইটি ওয়াই থাকতে পারে, তারপর হচ্ছে শোন থাকতে পারে, এস আই ও এন থাকতে পারে, টি আই ও এন থাকতে পারে, এগুলো থাকতে পারে। তো আপনি দেখেন এখানে হিউম্যান আছে, এখানে এগুলোর শেষে কিন্তু এমন কোনো কিছু নাই যার মাধ্যমে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে পারবেন। তো হিউম্যানিটি বলতে আসলে একটা নাউনকে বোঝায় এবং যেটাকে মানব জাতি বলা হয়, মানব জাতি বা মানবতা। এবং শেষে দেখেন টি ওয়াই আছে, টি ওয়াই থাকলে সাধারণত সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে বলেন তো? হিউম্যানিটি হচ্ছে আমাদের, এটার অ্যান্সার আসবে হচ্ছে হিউম্যানিটি। এরপরে চলেন 36 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে একটু দেখেন। 36 নম্বরে বলা হয়েছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট। বলা হয়েছে ইনফ্যান্টটা আসলে কি ধরনের নাউন। অপশন আছে কালেকটিভ প্রপার। ভাই ইনফ্যান্ট মানে কি বলেন তো? ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু। এখন এখানে এই শিশু বলতে কিন্তু আসলে পৃথিবীর একটা শিশুকে বোঝায় না, সব শিশুকে বোঝায়। আর এটাকে এই জন্য আমরা বলি হচ্ছে কমন নাউন। ভাই কমন নাউন বলা হয় কেন? কারণ হচ্ছে একটা নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে একটা জাতিকে বোঝায়। তাহলে এখানে শিশুকে বোঝাচ্ছে, শিশু বলতে একটা জাতিকে বোঝাচ্ছে, একদম নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝাচ্ছে শিশু। যার ফলে এই শিশুটা হচ্ছে, আরো মনে রাখবেন যে একের অধিক যে জিনিসটা থাকে সেটা সবসময় কমন নাউন হয়। তা শিশু তো ভাই একটা নাই পৃথিবীতে। যেমন টিচার, টিচার কি পৃথিবীতে একটা আছে বলেন তো? বয় কি পৃথিবীতে একটা আছে? তারপরে ট্রি কি পৃথিবীতে একটা আছে? অনেকগুলো আছে না? যেটা একের অধিক থাকে সেটা সবসময় আপনার কি হয় বলেন তো? কমন নাউন হয়, যার ফলে এটার অ্যান্সারটা হচ্ছে কমন নাউন হবে। ঠিক আছে। আচ্ছা এরপরে চলেন ভাই বোনেরা, এরপরে আমরা যদি দেখি 37 নম্বর, দেখেন কত জটিল জটিল কোশ্চেন এখন পরীক্ষাতে আসে। প্রাইমারিতেও কিন্তু এত জটিল কোশ্চেন আসে, যার ফলে আপনি শুধু প্রশ্ন সলভ করে যে পেরে যাবেন তা না। যার ফলে আপনারা চাইলে প্রাইমারি ড্রিম ব্যাচ চলতেছে ভাই, একদম ডিটেলস আলোচনা বিসিএস এর মতো। চাইলে আপনারা ড্রিম ব্যাচে কিন্তু এনরোল করে ফেলতে পারেন, ফ্রি ক্লাসগুলোতে এখান থেকে বিগত প্রশ্ন করে ফেলতেছেন। আর ড্রিম ব্যাচে কিন্তু একদম সাজানো গোছানো বিস্তারিত ক্লাস হচ্ছে, কারোর যদি প্রয়োজন হয় আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। এবার আসেন 37 নম্বর প্রশ্নে ছিল এরকম যে জাতিসংঘের সংস্থা, জাতিসংঘের সংস্থা হচ্ছে আইপিসিসি। আইপিসিসির পূর্ণরূপ কি ভাই? এটা পূর্ণরূপ যদি আপনি না পারেন তাহলে তো হবে না। আইতে হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল, খেয়াল করেন এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল। পিতে হচ্ছে পিতে হচ্ছে প্যানেল, তারপরে ওয়ান আছে একটা, ডাবল সিতে হচ্ছে ক্লাইমেট, সিতে হচ্ছে ক্লাইমেট, আর একটা হচ্ছে চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু জলবায়ু সংক্রান্ত। তার মানে পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোন সংস্থাটি জলবায়ু সংক্রান্ত। তাহলে এটা কিন্তু সরাসরি আমরা বুঝতেছি যে এটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন নিয়ে কথাবার্তা বলা, জলবায়ুর পরিবর্তন নিয়ে কথাবার্তা বলা, বুঝতে পারছেন? এবং যেটা গঠিত হয়েছিল হচ্ছে আপনার মূলত দুটি সংস্থা নিয়ে এটা গঠিত। এই আইপিসিসি কিন্তু দুটি সংস্থা নিয়ে গঠিত। কোন দুটি সংস্থা? একটা হচ্ছে WMO, আরেকটা হচ্ছে ইউএনইপি। এই দুটো সমন্বয়েই কিন্তু আইপিসিসি গঠিত। তাহলে পরীক্ষাতে যদি আসে যে আইপিসিসি কে ভাঙলে কি কি পাওয়া যায়, আপনি বলবেন WMO, আরেকটা হচ্ছে ইউএনইপি, বুঝতে পারছেন? এই দুটো মিলাই কিন্তু এটা। এবং এই আইপিসিসির বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 195টি, মুখস্থ করে ফেলবেন। এটা আমি কালকে কিন্তু প্রশ্ন করবো আমার অফলাইন যারা রয়েছেন, এবং শুক্রবারে আমি আমার অনলাইন ব্যাচের ভাই বোনদের কিন্তু এটা জিজ্ঞেস করবো যে আইপিসিসি এর বর্তমান সদস্য সংখ্যা কত। এবং এই আইপিসিসি কিন্তু 2007 সালে, এটাও গুরুত্বপূর্ণ, 2007 সালে হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। শান্তিতে কি করে বলেন তো? শান্তিতে হচ্ছে নোবেল পুরস্কার লাভ করে, শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা এটা দারুণ একটা জিনিস শিখে ফেললাম। এরপরে চলেন 38 নম্বরে চলে যাব। 38 নম্বরটা প্রশ্ন আমাদেরকে বলা হয়েছিল, দেখেন যে মনোহর, এই মনোহর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনোহর শব্দের সন্ধি বিচ্ছেদ, সন্ধি
আচ্ছা, সন্ধি একটা কথা মনে রাখবেন, আমরা জানি যে বিসর্গ বিসর্গ ওঠে হচ্ছে তিন সরাও, এই কথাটা মনে রাখলে হয়ে যায়। তিন সরাও মানে কি? তিন স, মানে তালব্য স, দন্ত স আর মূর্ধন্য স, এই তিনটা স যদি থাকে এবং র আর ও, এই পাঁচটার পরিবর্তে আপনি বিসর্গ দিতে পারবেন। তাহলে মনোহর, খেয়াল করেন তো, মন, এই যে ওকার আছে, ওকারের পরিবর্তে আপনি এটা দিবেন, দিয়ে কি দিবেন, এই যে হর, দেখেন মনোহর হয়ে গেল। কত সহজ বিষয়। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে মনোহর। যেমন আমি যদি আরো বলি যে তিরোধান, খেয়াল করেন তো, আরো যদি একটু এক্সাম্পল শিখি, তিরোধান, আবার দেখেন তো ওকার আছে না ভাই, তাহলে ওকার থাকলে কি দিবেন, তীর, এখান থেকে দিবেন হচ্ছে তিরোযোগ ধান, হয়ে গেল। আচ্ছা, তারপরে আমি যদি আরো বলি যে মনোরম, দেখেন তো মনোরম, পারবেন না, তাহলে কি হবে, মন, বিসর্গ দিবেন, কেন বিসর্গ, এই যে ওকার, ওকারের পরিবর্তে বিসর্গ বসে, আর রাম দিবেন এখানে মনোরম। এভাবে মনোহর আছে, তপবন আছে, ইত্যাদি ইত্যাদি আছে, নিজেরা দেখলে বুঝতে পারবেন। এরপরে আসেন 39 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখেন। একটা ম্যাথ বলছে যে কোন সংখ্যার 30% থেকে, কোন সংখ্যা 30% থেকে 30 বিয়োগ করলে, 30 বিয়োগ করলে বিয়োগফল হয় হচ্ছে 30। বিয়োগফল কত হবে? বিয়োগফল হচ্ছে 30 হবে। আচ্ছা, তাহলে প্রথমে দেখেন ভাই, কোন সংখ্যা আমি জানি না, তাহলে আমি লিখবো কি, যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, ধরি সংখ্যাটি সমান সমান এক্স। এখন প্রশ্ন মতে লিখবেন, বলছে কি যে কোন সংখ্যার, তার মানে এক্স এর কোন সংখ্যা 30%, এই সেই 30% থেকে 30 বাদ দিবেন, -30, বাদ দিলে বিয়োগফল হবে 30, তাই লিখলাম। এবার দেখেন এক্স গুণিত 30%, ভাই পার্সেন্ট তুলতে বললে 100 দ্বারা ভাগ করতে হয়, সমান সমান 30 -30 এ পাশে গেলে +30 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা পাবো কত, দেখেন শূন্য শূন্য কেটে দেন, তার মানে 3x/10 সমান সমান 30, 30 যোগ করলে ভাই কত হয়, 60 হয়। তার মানে 3x সমান সমান 60 গুণ আড়াআড়ি গুণ করলে 600। তাহলে এক্স এর মানটা কত আসবে বলেন তো, 600/3, যেখান থেকে আপনি পাবেন হচ্ছে 200। তাহলে এক্স এর মানটা কত পাবো বলেন তো, এক্স এর মানটা হচ্ছে 200 পাবো, এক্স এর মানটা হচ্ছে 200 পাবো। আচ্ছা, এরপরে আমাদের পরে একটা কোশ্চেন ছিল 40 নম্বর, যদিও এটা বিগত প্রশ্ন, আমি একটু বলে দিই, যদিও এটা এখন পরীক্ষাতে আসবে না। প্রশ্নটা হচ্ছে মুজিব বর্ষ। এই মুজিব বর্ষ কোন সমাস, ভাই এটা শুধু বলে রাখছি, কারণ এটা পরীক্ষাতে এখন আর আসার সম্ভাবনা নাই। কর্মধারয় সমাস, এটা হচ্ছে কি সমাস হবে বলেন তো, কর্মধারয় সমাস হবে। কর্মধারয় সমাস হবে, এক কথায় মুজিবের স্মরণে যে বর্ষ, একটু জাস্ট জেনে রাখেন, এটা পরীক্ষাতে এখন আর আসার সম্ভাবনা নাই। মুজিবের স্মরণে যে বর্ষ, এটা এখন আর আসবে না, এটা আপনারা চাইলে বাদ দিতে পারবেন, যেহেতু 24-এর কোশ্চেন ছিল তো তখন ছিল আর। তাহলে এটার ব্যাখ্যা আর আমরা পড়তেছিলাম, লাগবে না। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমরা বুঝে ফেললাম। এরপরে চলেন ভাই, আহ 41 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন, বলছে যে ইজ হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, হুইচ সেন্টেন্স ইজ কি কারেক্ট। তাহলে এই যে এটা আমাদের বলছে, এখন চলেন আমরা একটু অপশনগুলো দেখি। হি নিডস নট গো, বি নাম্বার বলছে হি নিড নট গো, হি নিড নট গো। অপশন সি তে বলছে হি ডু নট নিড টু গো। আর ডি নাম্বারে বলছে হি ডাজ নট নিড গো। এখন এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, খুব মনোযোগ দিবেন, দুইটা শব্দ আছে, দুইটা ভার্ব আছে, একটাকে আমরা বলি নিড আর একটাকে আমরা বলি হচ্ছে ডেয়ার, দুইটা ভার্ব। এই দুইটা ভার্ব সবসময় মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এবং এরা কিন্তু মোডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এদেরকে, এই দুটো ভার্বকে কিন্তু বলা হয় হচ্ছে সেমি মোডাল। সেমি মোডাল, তার মানে এরা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, এরা কিন্তু আবার আপনার হচ্ছে এই হিসাবে ব্যবহৃত হতে পারে। মনে রাখবেন, এটা একটু খেয়াল করেন, সেটা হলো যে নেগেটিভ সেন্টেন্স যখন বোঝাবে তখন নিড মোডাল অক্সিলিয়ারি হিসেবে ব্যবহৃত হলে নিডের পরে নট বসে, কিন্তু এরপরে টু বসাতে হয় না। তার মানে নিডের পরে আপনি টু বসাতে পারবেন না, নিডের পরে টু বসাতে পারবেন না, যেহেতু এটা নেগেটিভ সেন্স। নেগেটিভ সেন্সে নিডের পরে টু বসে না, এটা বাদ। বুঝতে পারছেন, আশা করছি বুঝতে পারছি। এবং নিডের পরে কখনো এস বাই এর যোগ হয় না, তাহলে এটাও যোগ হচ্ছে না, এটা বাদ। বুঝতে পারছেন, এটাও যোগ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে মূল অ্যান্সারটা তাহলে কত হচ্ছে বলেন তো, হি নিড নট গো, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার আসবে, বি নাম্বারটা হচ্ছে মূল অ্যান্সার আসবে। 42 নম্বর কোশ্চেনে চলে আসেন। 42 বলা হয়েছে বিশ্ব অটিজম সচেতন দিবস, বিশ্ব অটিজম, বিশ্ব অটিজম সচেতনতা দিবস, সচেতনতা দিবস কত তারিখ? ভাই এটা সরাসরি প্রশ্ন, এটা হচ্ছে 2 এপ্রিল, মনে রাখবেন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস হচ্ছে 2 এপ্রিল, কিছু বলার নেই, এটা শুধু এটুকু মনে রাখলেই হবে। এবং এটা 2007 সাল থেকে কিন্তু পালিত হচ্ছে, এটা কত সাল থেকে পালিত হচ্ছে, 2007 সাল থেকে পালিত হচ্ছে, আর কিছু না। এই 42 পর্যন্ত আমাদের আজকের এই সেশনে থাকবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ক্লাসগুলো আপনারা বুঝতেছেন কিনা, ধারাবাহিকভাবে থাকেন। আর এর পাশাপাশি যদি সম্ভব হয়, অবশ্যই আপনারা চাইলে প্রাইমারি ড্রিম ব্যাচটা করতে পারেন। কেন বলছি?
কারণ ড্রিম ব্যাচে একদম A to Z ডিটেলস আলোচনা চলতেছে, আর এখানে বিগত প্রশ্ন একসাথে আপনার টোটালটা কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।